গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তার পাশাপাশি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই দীপাবলিটা ভালোভাবে কাটুক সেই কামনা রাখছি। আজ দীপাবলি উৎসব, আর এমন সময় কি মায়ের দর্শন থেকে নিজেকে আটকে রাখা যায় বলুন? তাই দেরি না করে স্নান সেরে দীপাকে সঙ্গে নিয়ে বাইকে চেপে বেরিয়ে পড়লাম গর্বেশ্বরী কালী মায়ের দর্শনের উদ্দেশ্যে। আগরতলা বিশালগড় রাস্তার ডান পাশের রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় কমলাসাগর রোডে। প্রবেশদ্বারে দেখতে পাবেন কমলাসাগর লেখা বিশাল গেট লাগানো আছে। SAGAR কোড পেরিয়ে মিনিট 15 সামনে গেলেই পেয়ে যাবেন সেই রোড। তারপর সেই রোডখানা ধরে সোজা এগোতে থাকবেন, পৌঁছে যাবেন সেই সুপ্রাচীন মায়ের মন্দিরের সামনে, কারণ মন্দিরটি শেষ অংশে অবস্থিত। আর এরই মাঝে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। বাইকটা পার্কিং করে নিলাম আস্তে আস্তে। সামনে গিয়ে বাইকের পার্কিংটা কেটে নিতে হবে। এখানে বলে রাখি, বাইকের পার্কিংটা হলো 20 টাকা, আর গাড়ির পার্কিংটা অবশ্য 50 টাকা। বড় গাড়ির ক্ষেত্রে 100 টাকা। ধীরে ধীরে এবার মন্দিরে যাওয়ার পালা। প্রবেশের পূর্বে অবশ্যই পূজার জিনিসপত্রগুলো কিনে নিতে হবে। তো পূজার জিনিসগুলো নেওয়ার জন্য আস্তে আস্তে এগোচ্ছি। আর পূজার জিনিসগুলো নেওয়ার জন্য ঢুকে গেলাম জয়শ্রীরাম পেড়া ভান্ডারে। দোকানের মালিক দাদা পূর্ব পরিচিত, আরও অনেকবার এসেছে এখানে। দাদার দোকানে পেড়ার মানটা অনেকটাই ভালো, পাশাপাশি পূজার অন্যান্য দ্রব্যাদিগুলো সুলভ মূল্যে পাওয়া যায়। আর এরই মাঝে খুব সুন্দরভাবে থালিখানা সাজানো হয়ে গেছে। শাড়ি, ওড়না, শাঁখা, সিঁদুর এবং প্রসাদ দিয়ে সুন্দরভাবে দাদা সাজিয়ে দিয়েছে থালিখানা। চলুন মায়ের দর্শনটা তাহলে সেরে নেওয়া যাক। আর এই মন্দিরের দূরত্ব আপনার আগরতলা নাগেরচোলা থেকে প্রায় 32 কিলোমিটার। যে কোনো বাস, ক্যাব, যে কোনো কিছু দিয়ে আপনারা আসতে পারেন। ঠিক আছে, প্রাইভেট গাড়িও নিয়ে নিতে পারেন, তেমন একটা কস্টলি হয় না, যেহেতু 32 কিলোমিটার পার কিলোমিটার। যদি আপনি এসিতে আসেন, তো যদি ক্যাব নিয়ে থাকেন, তবে ধরুন 9 টাকা বা 10 টাকা পার কিলোমিটার পড়বে। আর আমরা পুজোটাও সেরে নিলাম। দীপাবলি উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। সরকারি তত্ত্বাবধানে এই মন্দিরটি পরিচালিত। এখানে মন্দির কমিটিও রয়েছে, যারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণের এবং পরিষ্কার রাখার জন্য ওনারাই সবসময় দেখাশোনা করেন। আর মন্দিরের চারিদিকে দৃশ্যটা দেখুন, একবার টোটালি স্বর্গীয় একটা অনুভূতি প্রদান করে। আর দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে খোদাই করা কিছু পাথরের উপর ভাস্কর্য আছে, যেগুলো রাজন্য আমলের বার্তা বহন করে।
দেখুন সামনে কিছু ঘোড়া, আর ঠিক পেছনটাতে রাজমহলের একটা প্রতিমূর্তির মতন আঁকানো আছে, এখানে রাজা দাঁড়িয়ে আছেন। আর চারিদিকে প্রজাবর্গ এবং ওনার সেনা বাহিনী এসব কিছু আঁকা আছে, এটা রাজন্য আমলের বার্তা বহন করে। সুপ্রাচীন রাজন্য ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। আর এরই মাঝে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিছু খাইনি, কারণ মায়ের পুজো দিতে হবে, খালি পেটে এসেছি। তো চলুন ভোজন পর্বটা সেরে নেওয়া যাক। যেখানে প্রায়শই এই মন্দিরে এলে খাওয়া দাওয়া করি। হোটেলটার নামটা হলো অসীমান্তিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি এই হোটেলের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা যথেষ্ট ভালো, হাইজেনিক মেনটেন করে ওনারা, যথেষ্ট হাইজেনিক মেনটেন করা থাকে। আর খাওয়ারের যে প্রাইসটা আছে, প্রাইসটা অনেকটাই কম। আর এই হোটেলের প্রবেশদ্বারে দেখতে পাবেন দুই পাশে সুসজ্জিত আছে, বিভিন্ন প্রতিমূর্তি বানানো আছে। আরেকখানা বিশেষ জিনিস হলো এই রেস্টুরেন্টের ভিতরে দেয়ালের গায়ে কিছু ফটো টাঙানো আছে। ফটোগুলো অ্যাকচুয়ালি আমাদের লেখা আছে, দেখতে পাবেন ঢুকলেই ফিরে দেখা, মানে আমরা হারিয়ে যাওয়ার দিনগুলো এখানে সুন্দরভাবে মেলে ধরা হয়েছে। সেই 15 দিনে মাঠে ঘাটে আমরা যে খেলাগুলো খেলতাম, গিল্লি ডান্ডা অথবা কাবাডি, সেগুলো আজকের দিনে অ্যাকচুয়ালি শুধুমাত্র কম্পিটিশনের জায়গাগুলোতে শুধু দেখা যায়, নর্মালি ছেলেপেলেদের এগুলো খেলতে দেখা যায় না, ঠিক আছে। এছাড়া সেই পুরোনো দিনের রেডিও, টর্চ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, অনেক কিছু যেগুলো আমরা আগে ছোটোবেলায় দেখে এসেছি, সেগুলো আবার এখানে গেলে মনে হয় যে রিকল হয়ে যায়, মানে স্মৃতিচারিত হয়। খুবই সুন্দর, একবার আসুন। আর যেটা বললাম, এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি আর দীপা দুজনে মিলে মাছ, মাংস, ভাত এবং অন্যান্য সবজি দিয়ে 500 টাকার মধ্যে দুজনে খাওয়া হয়ে গেল। তো বলা যায় যে অনেকটাই সুলভ মূল্য। চলুন এবার রেস্টুরেন্টের চারিপাশটা ঘুরে দেখা যাক। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো গভর্নমেন্ট লজ। এখানে বাইরে থেকে কোনো লোক এলে বা কোনো ভ্রমণার্থী যদি এখানে আসেন, তো আপনারা এলে এখানে থাকতে পারেন। রেটটা অনেকটাই কম, বাইরে হোটেলের থেকে এখানে অনেকটাই বেটার, অনেকটা সুলভ মূল্যে পাবেন। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও পাশাপাশি, যেহেতু পাশে রেস্টুরেন্ট আছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও যথেষ্ট ভালো। আর এটার ভেতরটা অনেকটাই পরিষ্কার। আমরা এর আগেও এসেছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বাগেরা সব কিছুই হয় এখানে, তো ভেতরটা যথেষ্ট পরিষ্কার থাকে। আপনারা এলে অবশ্যই এখানে থাকতে পারেন। যদি সন্ধ্যার আরতি বা অন্য কিছু সব কিছু সন্ধ্যার দৃশ্যটা আপনাদের দেখার ইচ্ছা থাকে, তো এখানে থেকে আপনারা সেটা অবশ্যই দর্শন করতে পারেন। মন্দিরের সামনে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটা খনন করানো হয়েছে মহারাজা ধন্যমাণিক্যের শাসনকালে। মহারানী কমলা দেবীর নামানুসারে এই দিঘির নাম করানো হয় কমলা সাগর। এই জলাশয়টি মন্দিরের সৌন্দর্য আরও একখানা পালক জুড়ে দেয়। এই জলাশয়ের চারিদিকে রয়েছে অনেকগুলো প্লাম গাছ এবং জলাশয়ের পাড়ে বসার খুব সুন্দর বন্দোবস্ত আছে। চলুন এর মাঝে আপনাদের সাথে কিছু এর ইতিহাস সম্পর্কে বলে রাখি। কমলাসাগর কসবা কালী মন্দিরটি ধর্মীয় আবেগের পাশাপাশি ত্রিপুরার সুপ্রাচীন রাজন্য আমলের হিন্দু রীতিনীতির
ঐতিহ্য বহন করে আসছে। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রায় 1500 শতকের শেষের দিকে মহারাজা ধন্যমাণিক্যের তত্ত্বাবধানে। সিপাহীজলা স্থিত এই কালী মন্দিরটি হিন্দু ধর্মীয় ভাবাবেগের মানুষদের নিকট খুবই মান্য, জাগ্রত মায়ের মন্দির বলে লোকমুখে প্রচলিত। আরেকখানা বিষয় সম্পর্কে বলে রাখি যে মহারাজা ধন্যমাণিক্যের শাসনকালে মন্দিরটির কাজ সুসম্পন্ন হলেও এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে অথবা মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় মহারাজা কল্যাণ মানিক্যের শাসনকালে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে সামনে দেখতে পাচ্ছেন জায়গাটা, এটা অ্যাকচুয়ালি ভারত বাংলা সীমান্ত হাট, ঠিক আছে। এখানে এটা খোলা থাকে, কিন্তু আপাতত কিছু কারণে হাটটা বন্ধ আছে, অতি সত্বর এটা ওপেন হয়ে যাবে। আপনারা এলে এই হাটটা ভিজিট করতে পারেন, প্রতি রবিবারে এই হাটটা বসে। এবার ফেরার পালা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভ্রমণকালে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যতনা হামভাই। আর যাবার আগে লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।